এইবারে কোনো সমস্যা হয়নি। বগুড়া পেরিয়ে ওরা পঞ্চগড় যায়, লাশ নামাই। রিয়াজ সবাইকে বিদায় দিয়ে আবার ব্যাকও করে। এসবে হয়ে যায় প্রায় বিকেল। পঞ্চগড় থেকে বের হওয়ার আগেই রিয়াজকে কেউ পেছন থেকে বলে, কাজটা ঠিক করিসনি। রিয়াজ হয়ে যায় অবাক। সবাইকে তো নামিয়ে দিল, গাড়িতে রিয়াজ একাই আছে, তাহলে পেছনে কে? রিয়াজ হুট করে আয়নায় তাকাই আর দেখে চাদর পরা সেই বৃদ্ধ লোকটা অ্যাম্বুলেন্সের পেছনে বসে আছে, যিনি রিয়াজকে এর আগেও অ্যাটাক করেছিল। রিয়াজ সেদিকটাতে তাকাতে তাকাতে করে বসে অ্যাক্সিডেন্ট, তাও ইন্সপেক্টর জয়নাল সাহেবের গাড়ির সাথে। এদিকে গাড়ি থেকে নেমে পড়ে ইন্সপেক্টর জয়নাল, করিম সাহেবও সাথে ছিল। রিয়াজ ভেবে নাই আজ জেলের ভাত খাওয়াই লাগবে, কিন্তু ব্যাপারটা হয়ে যায় উল্টো। জয়নাল সাহেব এসে বলে, সরি রিয়াজ ভাই, আমি দেখে শুনে করিনি অ্যাক্সিডেন্ট। আপনাকে দেখার খুব ইচ্ছা হলো, তাই খুঁজতে খুঁজতে আপনার কাছে আসা। সুযোগ পেয়ে রিয়াজ একটু ভাব নিয়ে বলে, তা ঠিক আছে, কিন্তু যদি আজ কিছু হয়ে যেত আমার? জয়নাল সাহেব একটু লজ্জিত চাহনিতে তাকিয়ে বলে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি ভাই, কিন্তু আমাকে এইটা বলুন, আপনি কিভাবে এই পঞ্চগড়ে এলেন? ওনার কথা শুনে রিয়াজ বলে, কেন, অ্যাম্বুলেন্স চালিয়ে এসেছি। জয়নাল সাহেব একটু কনফিউজড হয়ে আবার বলে, দেখুন রিয়াজ ভাই, আপনার সম্বন্ধে সব তথ্য আমি বের করেছি। শুনেছি আপনি অনেক সাহসী ড্রাইভার, আপনার ভাইও সাহসী ছিল, কিন্তু এই রোডেই তাকে পঙ্গু করা হয়েছে। তাই আমি ভাবছি আপনি কিভাবে এলেন, সাথে কোনো তাবিজ এনেছেন? ওনার কথা শুনে রিয়াজ এবার সিরিয়াস হয়ে বলে, আমি বুঝিনি আমার ভাইয়ের সাথে কি হয়েছিল। রিয়াজের প্রশ্নে জয়নাল সাহেব অবাক দৃষ্টিতে তাকাই, এরপর বলে, আপনি জানেন না? রিয়াজ মাথা নাড়িয়ে না জানার ইঙ্গিত দেয়। তখনই জয়নাল সাহেব রিয়াজকে এই রাস্তার সম্বন্ধে সব বলে। রিয়াজ ওনার পুরো কথা শুনে হতবাক হয়। আর কোনো কথা না বলে জয়নাল সাহেবকে বিদায় দিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্সে ঢুকে যায়। জয়নাল সাহেব কিছুটা অবাক হয়। ওনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই রিয়াজ অ্যাম্বুলেন্সে ঢুকে গেল। এরপর মাথার মধ্যে এক ঝাঁক রাগ নিয়ে রিয়াজ এগিয়ে যায় সেই বিলের রাস্তায়। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। রিয়াজ বিলের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন তার উপর অ্যাটাক হবে। সন্ধ্যার অন্ধকার নামতে না নামতে রিয়াজ অ্যাম্বুলেন্সের কাছে যায়। এরপর অ্যাম্বুলেন্স থেকে পানির বোতলটা বের করে পুরো অ্যাম্বুলেন্সে পানি ছিটিয়ে দেয়। আর যাই হোক, রিয়াজ অন্তত এইটুকু জানে যে পানি ছিটানোর পর সেই বৃদ্ধ জিনটা রিয়াজের সাথে দেখা করবে। যদি কোনো বিপদ হয় তাহলে জিনটা এসে তাকে বাঁচাবে। অ্যাম্বুলেন্সের চারপাশে পানি ছিটানোর পর রিয়াজ রাস্তার পাশে বসে থাকে সেই অশরীরীদের জন্য। 2 ঘন্টা পর কোনো সারা শব্দ পায় না রিয়াজ, তবুও মাথার মধ্যে জেদ এনে রাস্তার পাশে বসে থাকে সেই অশরীরীদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য। এমতা অবস্থায় রিয়াজের পেছন থেকে সেই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, লাভ নেই, আসবে না কেউ, তোমার অ্যাম্বুলেন্সে এখন লাশ নেই। বৃদ্ধের কথা শুনে রিয়াজ পেছনে তাকাই, দেখে সেই জিন চলে এসেছে। রিয়াজ ওনার কাছে এসে বসে। যদি লাশ তাদের টার্গেট হয় তাহলে আমার ভাইকে কেন পঙ্গু করলো? রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা বলে, তোমাকেও করতে আসতো, কিন্তু তুমি বোতলের পবিত্র পানি ছিটিয়ে দিয়েছ, এই জন্য ভয়ে তারা আসেনি। রিয়াজ নিজের বোকামি বুঝতে পেরে কিছুটা লজ্জা পাই, তবুও বৃদ্ধ লোকটাকে বলে, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? যেহেতু আপনি সর্বদা আমার উপকার করেন, সেই অধিকার থেকে বলবো, এই রাস্তায় যারা আমার ভাইকে পঙ্গু করেছে তাদের বন্দি করে দিতে পারবেন? রিয়াজের কথা শুনে জিনটি হেসে বলে, এখানে একটি জিন রয়েছে যার উচ্চতা অনেক, এটি আর কেউ নয়, চাদর পরা যে অভয়কে তুমি দেখতে পাও তার মূল ঠিকানা এখানে। কাল রাতে লাশ নিয়ে আসার সময় সে তোমার ক্ষতি করত আর লাশটাও নিয়ে যেত, কিন্তু টাঙ্গাইলের পর যে বাড়িতে তুমি অ্যাম্বুলেন্সের পবিত্র পানি ছিটিয়েছিলে সেখান থেকেই তুমি নিরাপদ হয়ে গিয়েছ। এই জন্য রাতে সে তোমাকে আক্রমণ করতে পারেনি। ওই বাজারে তোমাকে ভয় দেখিয়েছিল এই জন্য, কারণ লাশ নামিয়ে তুমি অ্যাম্বুলেন্স ধুয়ে নিয়েছ, এতে পবিত্র পানি মুছে গেছে। তাই মাঝ রাস্তায় রাগ নিয়ে সে তোমাকে ভয় দেখাচ্ছিল।
কিন্তু জয়নাল সাহেবের জন্য সেখানেই জিনটা ব্যর্থ হয়। অবশেষে এই রাস্তায় তোমাকে ধরত, উল্টো তুমি নিজেই পবিত্র পানি ছিটিয়ে ওর জন্য অপেক্ষা করে যাচ্ছিলে। মূল কথা, নিজের অজান্তে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছ। রিয়াজ জিনের কথাগুলো শুনে হাবলা হয়ে যায়। তবুও না বোঝার ভান ধরে রিয়াজ বলে, চাদরওয়ালা জিনটার বাসা এখানে হলে সবখানে কেন তাকে দেখি? রিয়াজের প্রশ্নে জিন বলে, ওই জিনটা হলো তাদের সর্দার যারা লাশ চুরি করে। আমাদের জাতের মধ্যে মোট 3টা জাতি লাশ চুরি করে। এইটা হলো এই চাদরওয়ালা জিনের বংশ, আরেকটা হলো পিশাচ নামের জিনেরা। এইটুকু বলে বৃদ্ধ থেমে যায়। রিয়াজ বৃদ্ধকে থেমে যেতে দেখে বলে, আরেকটা জাতি কারা? আরেকটা জাত আছে যারা শুধু এই দেশে না, পুরো পৃথিবীতে লাশ চুরি করে। কিন্তু ওদের জিন বললেও ভুল হবে। ওদের কোনো জন্মদাতা নেই, আর না ওরা কাউকে জন্ম দেয়। ওরা লাশ চুরি করে না, ক্ষমতার বলে জিন্দা মানুষকে লাশ বানিয়ে দেয়। তাদের বংশে মোট 4 জন আছে। এই 4 জনই পুরো পৃথিবী ঘুরে মানুষ খায়। বৃদ্ধের কথা রিয়াজের ঘিলুতে ঢোকেনি, তাই রিয়াজ কথা এড়িয়ে আবার বলে, এখন আপনি এই চাদরওয়ালা লোকটাকে থামান। আমি চাদরওয়ালা জিনটাকে বন্দি করতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। কিন্তু এক সর্দারকে আটকালেও আরো 1000 সর্দার আসবে। ওদের বংশ বড়, একজনের পর আরেকজন সর্দার হবে। হোক, কিন্তু এই চাদরওয়ালা লোকটা আমার ভাইকে পঙ্গু করেছে। আমার একটাকেই বন্দি করা লাগবে। এরপর 1000 সর্দার আসুক, তাতে আমার কিছু না। মানুষ প্রতিশোধ নেয় মানুষের উপর, আর তুমি নিচ্ছ জিনদের উপর। তোমার সাহস অনেক, এই জন্যই তোমাকে আমরা নির্বাচন করেছি। আমাকে নির্বাচন করেছেন মানে? আমি কেন তোমাকে বারবার সাহায্য করেছি বা করতেছি জানো তুমি? না, কেন করেন? একজন মানুষের বাচ্চা আমাদের কাছে রয়েছে, যাকে আমরা সেই ছোটবেলা থেকে দেখভাল করি। একজন কবিরাজের গোলামি করতাম আমরা। সেই কবিরাজ আমাদের বশ করে মানুষের উপকার করত। কিন্তু উনার এই কর্মকাণ্ডে কিছু ভুয়া কবিরাজের ব্যবসায় ক্ষতি যাচ্ছিল। তারা ষড়যন্ত্র করে আমার মালিক আর তার স্ত্রীকে হত্যা করে। তবে মৃত্যুর আগে মালিক আমাদের এই বাচ্চার দায়িত্ব দিয়ে গেছিল। আমাদের বলে গেছে বাচ্চাটা সব দেখভাল এবং বিয়েটাও যেন আমাদের ইচ্ছা মতোই হয়। বিয়ে দেওয়ার পরেই আমাদের মুক্তি মিলবে, এর আগে না। আমরা জিন, আমরা তো আর মানুষের বাচ্চা পালন করতে পারি না। তাই মালিকের আদেশ পালন করার জন্য বাচ্চাটাকে একটা মানুষের দুয়ারে রেখে আসি। উনি বাচ্চাটাকে লালন পালন করলেও বাচ্চাটা বড় হচ্ছিল আমাদের ইচ্ছাতে। যে লোকের ঘরে দিয়েছিলাম সেই লোকের ঘরে অভাব আসতে দেইনি। এইভাবে আজ 18 বছর কেটে যায়। এখন আমাদের উপযুক্ত পাত্রের দরকার ছিল, একজন সৎ ও সাহসী লোক। আমি কোন সাইড থেকে সৎ? আমি সিগারেট খাই, নেশা করি। ওসব তুমি চাইলেই ছেড়ে দিতে পারবে, কিন্তু তোমার ভেতরে একটা জীবন্ত প্রতিভা রয়েছে। ফেনীতে নিয়ে যাওয়া লাশের হত্যাকারীকে যেদিন তুমি খুন করেছ, সেটি ছিল তোমাকে নির্বাচন করার কারণ। তোমার রুমে যে বাচ্চা দৌড়াদৌড়ি করেছে, ওটা ওই মেয়ের পেটে ছিল, যে জন্মের আগেই মারা যায়। শুধু একটা মেয়ে না, একটা বাচ্চা হত্যার প্রতিশোধ তুমি নিয়েছ। আমি কি অজান্তে এসব ঘটিয়ে দিলাম? এজন্যই তো তোমাকে নির্বাচন করা। তুমি অভিনয় করনি, তোমার ব্যবহার দেখেই তোমাকে নির্বাচন করেছি। তো আপনাদের মেয়ে কই? ওর একটা ছবি দেখান। রিয়াজের কথা শুনে জিনটি হেসে বলে, কাল তোমার হাসপাতালে তাকে পাঠাচ্ছি আমরা। তোমার কালকের ভাড়া তাকে নিয়েই হবে, দেখে নিও। আমাদের দায়িত্ব শেষ হোক, এরপর আমরা সারা জীবনের জন্য তোমার আর ওর জীবন থেকে চলে যাব। আগামীকাল নতুন চমক আসবে। যারা পরবর্তী পর্ব দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। ইউটিউবে এই চমকের পর্ব আপলোড করা হয়েছে। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুমন ফায়ারের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।